ফিরে এলাম বিরতির পর। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেয়েছে এই সংস্থা। তবে সকলেই নয়, 150 কোটির দেশে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন মাত্র 20 লক্ষ গ্রাহক। খরচও কম নয়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। তবে এখনো ভারতে স্টারলিংক উপলব্ধ নয়। তবে খুব শীঘ্রই এই স্যাটকম ইন্টারনেট পরিষেবা ভারতের বাজারে পা রাখতে চলেছে। আর তাতেই নাকি উদ্বেগ বেড়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল কিংবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির। যদিও এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্পাসানি চন্দ্রশেখর বলেন, ভারতে স্টারলিংকের সর্বাধিক 20 লক্ষ গ্রাহক থাকবে। শুধু তাই নয়, স্টারলিংক মাত্র 200 এমবিপিএস পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেবে। ফলে এতে টেলিকম পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া যেহেতু স্যাটকম কোনো ফাইবার কেবল মারফত পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া যায় সহজেই। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পরিষেবায় কোনো বিঘ্ন দেখা দেয় না। ফলে স্টারলিংক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলিতেও পরিষেবা দেবে বলে আশা করা হচ্ছে, যেখানে আগে থেকে বিএসএনএল এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। স্টারলিংক নিয়ে এত আলোচনা সত্ত্বেও কেন মাত্র 20 লক্ষ গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে? এক সরকারি কর্তার কথায়, আপাতত স্টারলিংক পরিষেবার ক্ষমতা সীমিত। তাছাড়া স্যাটকম পরিষেবার জন্য প্রাথমিক খরচও টেলিকমের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে সারা বিশ্বে 100টিরও বেশি দেশে স্টারলিংকের পরিষেবা চালু রয়েছে। এক এক জায়গায় পরিষেবা বাবদ খরচ এক এক রকম। ভারতের দুই প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশেও স্টারলিংক রয়েছে। দুই দেশে স্টারলিংকের বাড়িতে ব্যবহৃত ইন্টারনেট পরিষেবার খরচ মাসে 3000 থেকে 4200 টাকা। ফলে ভারতে মাস্কের সংস্থার ইন্টারনেটের সুবিধা পেতে হলে 3000 থেকে 3500 টাকা মাসিক খরচ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আমেরিকায় আততায়ীর তাণ্ডব। সোমবার সন্ধ্যায় আচমকায় গুলিবর্ষণ শুরু হয় মিডটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরে। ঘটনায় জখম ব্যক্তিদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এক পুলিশ অফিসারও মৃতদের তালিকায় রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, পুলিশের পাল্টা আক্রমণে আততায়ীও নিকেশ হয়েছে। আমেরিকার বুকে বন্দুকবাজের দাপট। সোমবার সন্ধ্যা নাগাদ মিডটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরে রাস্তার উপর আচমকাই গুলিবর্ষণ শুরু করে এক আততায়ী। তাতে প্রথমে জখম হন বহু। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের তালিকায় রয়েছেন একজন পুলিশ অফিসারও। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে একাধিক বড় বড় সংস্থার অফিস রয়েছে। ফলে হামলা চালানোর জন্য আততায়ী এই জায়গাকেই বেছে নিয়েছে। সোমবার অফিস ছুটির সময় নিরাপত্তারক্ষীরাও যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, সেই সুযোগে অফিস চত্বরে গিয়ে গুলিবর্ষণ শুরু করে তারা। তাতে এক পুলিশ অফিসার ও 3 জন নিহত হন বলে খবর। এই হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিচ। তিনি জানান, একজন বন্দুকবাজি হামলা চালিয়েছে। পুলিশের পাল্টা আক্রমণে আততায়ীও নিকেশ হয়েছে বলে নিশ্চিত খবর জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শহরবাসীকে সতর্ক করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও। এই ঘটনায় রীতিমতো তটস্থ কর্পোরেট অফিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। কারো কারো বক্তব্য, আচমকা নিউ ইয়র্কবাসীর উদ্দেশ্যে পুলিশের ঘোষণা শোনা যায়। বলা হয়, মিডটাউন ম্যানহাটনে একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কেউ যেন 345 পার্ক এভিনিউ আশেপাশে না যান এবং যারা অফিসের ভিতরে আছেন তারা যেন ভিতরেই থাকেন, বাইরে আসবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ডেল্টা এয়ারলাইন্সের পাইলট। ধৃতের নাম রুস্তম ভাগোয়াগার। গত এপ্রিল মাসে আমেরিকার এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এই পাইলটের বিরুদ্ধে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন ডেল্টা এয়ারলাইন্সের এক ভারতীয় বংশোদ্ভূত পাইলট।
রবিবার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে উড়ানটি অবতরণের পরই তাকে গ্রেফতার করা হয় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রুস্তম ওয়াগওয়াকার, বয়স 34 বছর। গত এপ্রিল মাসে আমেরিকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমেই সম্প্রতি মূল অভিযুক্ত হিসেবে রুস্তমকে চিহ্নিত করে পুলিশ, আর তারপরেই তাকে গ্রেফতারির তোড়জোড় শুরু করা হয়। ক্যালিফোর্নিয়ার কন্ট্রা কোস্টা কাউন্টির এক পুলিশ আধিকারিকের কথায় রবিবার সকালে মিনিপলিস থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান রওনা দেয়। আমরা খবর পাই ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন রুস্তম। সেই মতো পুলিশের একটি দল সান ফ্রান্সিসকো বিমানবন্দরে হাজির হয়। সকাল 7:05 নাগাদ উড়ানটি অবতরণ করে। তার 10 মিনিটের মধ্যেই অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বিমান সংস্থার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় আমরা হতবাক। ডেল্টা এয়ারলাইন্স কোনো রকম অপরাধকে সমর্থন করে না। তদন্তকারীদের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সোমবার চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষিয়ান এই অভিনেতার। প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। নাট্যজগতেও তার অবাধ বিচরণ ছিল। সোমবার চির ঘুমের দেশে পাড়ি দিলেন এই প্রবীণ অভিনেতা। নীলাদ্রি লাহিড়ীর মেয়ে সম্পূর্ণা লাহিড়ীও বাংলা বিনোদন দুনিয়ায় বেশ জনপ্রিয়। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষিয়ান অভিনেতার। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সম্পূর্ণা। টেলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন নীলাদ্রি লাহিড়ী। হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে প্রবীণ অভিনেতার বাইপাস সার্জারি হয়েছিল বলেও জানা যায়, কিন্তু শেষ রক্ষা আর হল না। সোমবার মাত্র ৬৬ বছর বয়সে পরলোকের উদ্দেশ্যে রওনা হলেন অভিনেতা। সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী জানিয়েছেন, বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, সম্প্রতি বাইপাস সার্জারি হয়। সোমবার চেক আপ করানোর কথাও ছিল, কিন্তু সেই সময়ও দিল না বাবা। প্রসঙ্গত, শুভদৃষ্টি, মিঠাই, মহাপীঠ তারাপীঠ, জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করেছেন নীলাদ্রি। সেখান থেকেই দর্শকদের অন্তর্মহলে পরিচিত মুখ হয়ে ওঠেন। টেলিপর্দার আগে অবশ্য নাট্যমঞ্চ অভিনয়ের জেরেই সুখ্যাতি পান তিনি। একাধিক বাংলা সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন নীলাদ্রি লাহিড়ী। শোকে মুহ্যমান সম্পূর্ণা বলছেন, আমার সবকিছু শেষ হয়ে গেল, বাবাই আমার সব ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। 29 জুলাই এই বিশেষ দিনটার দিকেই তো সারা বছর তাকিয়ে থাকেন সবুজ মেরুন ভক্তরা। আবেগ ঐতিহ্য মিলেমিশে এবারের মোহনবাগান ডে সত্যিই অন্যরকম। 25-এর উচ্ছ্বাসের মাত্রাটা একটু আলাদা। তা সোমবার দিন সন্ধ্যায় ক্লাবের জমকালো আলো দেখেই বোঝা গিয়েছে। সঙ্গে মোহনবাগান দিবসের ক্লাবকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 29 জুলাই নিঃসন্দেহে সবুজ মেরুন সমর্থকদের কাছে একটি বিশেষ দিন। অন্যান্য বছরগুলির মতো এবারও গৌরবের সঙ্গে পালিত হচ্ছে মোহনবাগান দিবস, যার অপেক্ষায় থাকে আপামোর মোহন জনতা। কিন্তু জানেন কি এই দিন পালন হওয়ার ইতিহাস? 1911 সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আইএফএ শিল্ডে ঐতিহাসিক জয় পেয়েছিল এই 29 জুলাইয়ে। তারপর থেকে প্রতি বছর 29 জুলাই মোহনবাগান দিবস পালিত হয়। এই দিনটি ভারতীয় ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত, কারণ মোহনবাগান প্রথম ভারতীয় দল যে দল ব্রিটিশ রেজিমেন্টকে পরাজিত করেছিল। ক্লাবের সাফল্যকে সম্মান জানিয়ে 2001 সালে মোহনবাগান দিবস উদযাপনের ঐতিহ্য শুরু হয়। সময়ের সাথে সাথে এটি একটি জমকালো অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে ক্লাবটি তার কিংবদন্তি, বর্তমান খেলোয়াড় এবং কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। এই দিনে দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। 2025-এর 29 জুলাই মঙ্গলবার মোহনবাগান ডের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 9টাতেই। মোহনবাগান লেন থেকে যার যাত্রা শুরু হয়েছে শেষ হয়েছে অমর একাদশকে মালা পরিয়ে। অমর একাদশকে মালা পরিয়েছেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত, সহ সভাপতি কুণাল ঘোষ, বিধায়ক অতীন ঘোষ।
দুপুর থেকে একের পর এক অনুষ্ঠান হচ্ছে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান, তারপর ক্লাবের পতাকা উত্তোলন, সবশেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের রিইউনিয়ন। মূল অনুষ্ঠান সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট এরকম নানাবিধ পুরস্কার প্রদান হবে। অনুষ্ঠানের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত যখন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস, যিনি টুটু বোস নামে অধিক জনপ্রিয়, মঞ্চে উঠবেন মোহনবাগান রত্ন সম্মান নিতে। শেষে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশনা। মোহনবাগান দিবস কেবল একটি উদযাপন নয়, বরং এই দিনে ক্লাবের ঐতিহ্যকেও তুলে ধরা হয়। উল্লেখ্য, 2024-25 ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান 24 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে আইএসএল শিল্ড জয়ী হয়েছে। বর্তমান ক্লাবটি কলকাতা ফুটবল লিগ সহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মোহনবাগানের ইতিহাস এবং উৎসাহী ভক্তরা সর্বদা মোহনবাগান ক্লাবটির প্রতি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে জারি হয়েছে সতর্ক বার্তা। সঙ্গে থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার দাপট। সঙ্গে উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না এই সতর্কতা থেকে। মঙ্গলবার থেকেই মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে শুরু হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং ও জলপাইগুড়িতেও রয়েছে হলুদ সতর্কতা। যদিও কিছু এলাকায় এখনো তেমন তীব্র ইঙ্গিত নেই, তবুও স্থানীয়দের দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর। কলকাতায় আকাশ রয়েছে গুমোট মেঘলা। মঙ্গলবার ও বুধবার শহরে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে আর্দ্রতার পরিমাণ 81 থেকে 98%, যা অস্বস্তির পারদ চড়াতে বাধ্য। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কম। সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় 2.6 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে 69.3 মিলিমিটার। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে অস্বস্তির বার্তা আনতে পারে আবহাওয়া, তবে তার আগে ছাতা মাথায় না দিলে বিপদ। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।